আমি লাস্ট উইকলি ভিডিওতে ডিসকাস করেছিলাম যে শেয়ার বাজার পতন আর নয়, এবার তৈরি হয়ে যান নতুন বুল র্যালির জন্য, কারণ সামনেই 100 EMA সাপোর্ট রয়েছে। আর সোমবার দিন আমরা দেখলাম যে মার্কেট 100 EMA থেকেই বাউন্স ব্যাক করতে দেখলাম, একটা প্রপার গ্রিন ক্যান্ডেলে ক্লোজিং দেখলাম, কিন্তু তারপরে মার্কেট আবারও পড়তে শুরু হলো। কেন? কারণ ডোনাল্ড ট্রাম্প আবারও 25% এক্সট্রা ট্যারিফ চাপিয়ে দিয়েছে, মানে টোটালি 50% ট্যারিফ। Breaking news just in. US President Donald Trump has signed an executive order imposing an additional penalty on India. I don't think India can sort of accept the Trump's condition. This additional 25% tariff on India. You already had a 25% tariff imposed by Donald Trump. That's a total 50% tariff there. Absolutely. Veera, where does India stand? Because we've been talking about the kind of competitors. মানে মাঝে মধ্যে আমারও ফিল হয় এই ডোনাল্ড ট্রাম্প পাগল হয়ে গেছে হয়তো, মানে যখন যেটা মর্জি সেটা করছে। আলটিমেটলি 25% ট্যারিফই চাপাক আর 50% ট্যারিফই চাপাক, মার্কেটের উপর এর এফেক্ট পড়বে না। রিজন কি? যে ট্যারিফ একটা নির্দিষ্ট লিমিট অবধি ঠিক আছে, কারণ আমি এর আগেও ডিসকাস করেছিলাম যে 50% প্রোডাক্টের উপরেই ট্যারিফ চাপিয়েছে। তো বাকি যদি আনলিমিটেড ট্যারিফ আপনি চাপিয়ে দেন, 100% যদি ট্যারিফ চাপিয়ে দেন, তাহলে সেরকম কোনো এফেক্ট বিশেষ পড়ার কথা নয়। যদিও মার্কেট সেটার উপর সেন্টিমেন্টাল একটা রিয়াকশান দিয়েছে অবশ্যই, কিন্তু আমি এই সপ্তাহেও আমার কথাতে একদম স্ট্রিক্ট রয়েছি। আমি আবারও বলছি যে শেয়ার বাজার পতন একদম ভুলে যান, বুল র্যালির জন্য কিন্তু প্রস্তুত থাকুন। এবার আপনি বলবেন আগের সপ্তাহে বললি মার্কেট পড়ে গেল, এই সপ্তাহে আবার বলবি মার্কেট আবার পড়ে যাবে, তুই কিছু বলিসই না। ঠিক আছে, আমি কিছু বলবো না, কিন্তু বিষয় হচ্ছে মার্কেটের মধ্যে আমরা যে লেভেলগুলো ডিসকাস করেছিলাম, যারা আগের সপ্তাহে ভিডিও দেখেছেন তারা এখনও পর্যন্ত আমাকে কমেন্টে এসে জানাচ্ছেন যে আপনি ঠিক যেরকম বলছেন সেরকম লেভেলে আমরা মার্কেট পাচ্ছি। আপনি যান ভিডিওর কমেন্ট চেক করুন, আপনি ভিডিওটা সম্পূর্ণ দেখুন এবং সেখানে আমি কোন কোন লেভেলের কথা বলেছি সেটাকে আপনি আইডেন্টিফাই করুন। দেখবেন যে আমি এক্স্যাক্টলি 24,200 থেকে 24,000 লেভেল আমি আইডেন্টিফাই করে বলেছিলাম যে এখানে একটা ভ্যালুয়েশন মেট্রিক ওয়াইজ, মানে আমার একটা পার্সোনাল ভ্যালুয়েশন মেট্রিক রয়েছে এবং সেই ভ্যালুয়েশন মেট্রিক ওয়াইজ 24,200 ধারে কাছে মার্কেটের মধ্যে কিন্তু সাপোর্ট রয়েছে। এবং এখানে যদি আমরা মার্কেটকে পাই তাহলে একটা অপটিমাম লেভেলে আমরা মার্কেটে পাবো। আর মার্কেট এই মুহূর্তে 24,200 খুব কাছাকাছিই রয়েছে। দেখুন, প্রপার লেভেল হয় না, কিন্তু ধারে কাছে 100, 200, 300 পয়েন্ট এদিক ওদিকে আপনি ধরতে পারেন। আপনি যদি এই সব লেভেলেও যদি বিনিয়োগ করেন তাহলে মার্কেটের মধ্যে আপনি এটা জানবেন যে আপনি একটা প্রপার ভ্যালু বাই করছেন, মানে যেটা কিনছেন সেটা হচ্ছে ভ্যালু বাইং হচ্ছে। তাই আবারও আমি স্ট্রিক্টলি বলছি, পতন ভুলে যান, এই মুহূর্তে ক্যাশ হোল্ড করুন, নতুন অপরচুনিটি খুঁজুন। অপরচুনিটি কোথায় খুঁজবেন? যেসব স্টক এখন ভালো রেজাল্ট করছে, ফান্ডামেন্টালি স্ট্রং। দেখুন, মার্কেট পড়ার পিছনে শুধুমাত্র ডোনাল্ড ট্রাম্পই নয়, মার্কেট পড়ার পিছনে মার্কেটের ফান্ডামেন্টাল রিজনও রয়েছে। বেশিরভাগ কোম্পানি এখন রেজাল্ট খুব একটা ভালো পাবলিশ করছে না, যেটা আমি আগেও দেখিয়েছিলাম। আর এই সপ্তাহেও তার ব্যতিক্রম হয়নি, বিভিন্ন কোম্পানি ওই অ্যাভারেজ রেজাল্টই পাবলিশ করেছে। সো মার্কেটের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে ভ্যালুয়েশন মেট্রিক ওয়াইজ মার্কেট কারেক্ট করছে, কারণ পি রেশিও খুব হাই হয়ে গেছে। আমি এর আগে বলেছিলাম যে নিফটিকে যদি তার প্রপার পিকে জাস্টিফাইড করতে হয় তাহলে মার্কেটের মধ্যে ভালো রেজাল্ট আসতে হবে, যেটা আসছে না, তার জন্য মার্কেট ডাউন হচ্ছে। আর আমি এই সপ্তাহে আপনাদের জন্য বিভিন্ন স্টকস নিয়েও ডিসকাস করব। আপনি আগের ভিডিওতে আমি বলেছিলাম যে স্টকসের ব্যাপারে কোনো স্টকে যদি ফেসে থাকেন বা কোনো স্টকসের ব্যাপারে আপনি জানতে চান তাহলে আপনি কমেন্টে জানাবেন। আপনারা 70-এরও বেশি স্টক আমাকে জানিয়েছেন যে ডিসকাস করার জন্য। দেখুন, এত বেশি স্টক ডিসকাস করা পসিবল নয়। আমি আজকের ভিডিওতে টোটাল 5টা স্টক নিয়ে ডিসকাস করব এবং আমি সেই স্টকের ফান্ডামেন্টাল ডিসকাস করব, কারণ টেকনিক্যাল ডিসকাস তো সবাই করে এবং আপনারাও নিজেরাও চাইলে টেকনিক্যাল অ্যানালিসিস করতে পারেন। এখন প্রায় কম বেশি সবাই টেকনিক্যাল অ্যানালিসিস খুব ভালোই জানে, তো এটা ডিসকাস করার খুব একটা ম্যাটার নয়। আমি আপনার সাথে আজকে একটু অন্যরকম অ্যাপ্রোচে স্টক ডিসকাস করব। আশা করছি আপনি এই ধরনের অ্যাপ্রোচে স্টক নিয়ে ডিসকাস করতে কাউকে দেখেননি এবং এটাই আপনাকে প্রপার বলে দেবে যে সেই স্টকের মধ্যে ফান্ডামেন্টালি সেই স্টকটা স্ট্রং রয়েছে নাকি উইক হয়ে গেছে। আর যেহেতু আপনারা 70টারও বেশি স্টক নিয়ে আমাকে ডিসকাস করতে বলেছেন, কিন্তু এত কম সময়ের মধ্যে এতগুলো স্টক ডিসকাস করা একদম সম্ভব নয়। তাই আমি আপনাদের জন্য একটা টাস্ক দিচ্ছি, আপনারা আজকের ভিডিওতেও যান এবং আপনারা যেসব স্টকের মধ্যে ফেসে আছেন, অনেক দিন ধরে ইনভেস্টমেন্ট করেছেন, এখন লস চলছে, ফেসে গেছেন, বা কোনো স্টকের মধ্যে নতুন ইনভেস্টমেন্ট করেছেন, সেই স্টকগুলোর নাম আপনার কমেন্টে লিখুন এবং যেই কমেন্টের মধ্যে সবথেকে বেশি লাইক পড়বে আমি সেই কমেন্টটাই নেক্সট উইকলি ভিডিওতে আমি হাইলাইট করব আপনাদের জন্য এবং সেই স্টক নিয়েই আমি ভিডিওতে ডিসকাস করব। তাই ভিডিওটা দেখার পর কমেন্ট করতে একদম ভুলবেন না। আর আরও একটা বিষয়, আজকে আমার গলার আওয়াজটা শুনতে একটু খারাপ লাগছে, অ্যাকচুয়ালি কয়েকদিন ঠান্ডা লেগে থাকার কারণে গলার আওয়াজটা একটু বসে আছে, তো একটু বেয়ার করে নেবেন, একটু অ্যাডজাস্ট করে নেবেন, হোপফুলি ঠিক হয়ে যাবে। আমি এটার জন্য মেডিসিন নিচ্ছি। তাহলে চলুন বেশি সময় না নিয়ে আমরা ডাইরেক্ট কম্পিউটার স্ক্রিনে চলে যাই এবং সেখানে প্রত্যেকটা জিনিস উইথ ডেটা আপনার সাথে ডিসকাস করব। দেখুন, এখানে আমি নিফটি ডেলি চার্ট ওপেন করে নিয়েছি। ডেলি চার্টে দেখুন, আমরা আগের সপ্তাহে ডিসকাস করেছিলাম যে এই বক্স প্যাটার্ন থেকে নিফটি ঠিক এই ক্যান্ডেলে
মানে আপনাকে যদি ক্যান্ডেলটা একটু বড় করে দেখায়, এই ক্যান্ডেলের নিফটি ব্রেকআউট দিয়েছিল, যে তারপরে ব্রেকআউটটা সাস্টেন করতে পারেনি, কয়েকদিন এখানে কনসলিডেট করে সেখানে আমরা অনেকগুলো সুইং ট্রেডিংয়ের অপরচুনিটি পেয়েছি। তারপরে আবার বক্সের মধ্যে ঘোরাঘুরি করে। আমি বলেছিলাম যে বক্সের মিডিলে একটা সাপোর্ট হতে পারে, এই বক্সটা যদি আমরা মিডিলে একটা দাগটা নিয়ে এখানে সাপোর্ট হতে পারে, ঠিক নিফটি সাপোর্ট নিয়েছিল, কিন্তু তারপরে বক্সের নিচের লেভেলে এসে পড়ে যায়। এবং নিচের লেভেলে আমি বলেছিলাম যে যদি ইএমএ আপনি চেক করেন, দেখুন এই যে ইয়েলো কালারের লাইনটা আছে এটা টিএমএ, গ্রিন কালারের লাইনটা 100 EMA এবং এই যে ব্ল্যাক কালারের লাইনটা এটা 200 EMA। আমি লাস্ট উইকে বলেছিলাম যে নিফটি 100 EMA কাছে রয়েছে, ঠিক দেখুন 100 EMA কাছ থেকে নিফটি কিন্তু একটা বড় লেভেলে বাউন্স ব্যাক দেখায়। তারপরে নিফটি সাস্টেন না করতে পারার কারণে আবার নিফটি নিচে পড়ে যায় এবং ফাইনালি এই বক্সের নিচে কিন্তু একটা ক্লোজিং দেয়, যেটা কিন্তু খুব ভালো সাইন নয়। আমি বলছি না যে এটা খুব ভালো সাইন, খারাপ সাইন। এই বক্সের নিচে ক্লোজিং দেওয়া খুব একটা বেটার জিনিস নয়। কিন্তু আরেকটা জিনিস লক্ষ্য করুন, আমরা এখানে ডিসকাস করেছিলাম যে এই লেভেলে এই মোটামুটি যেটা 200 EMA সাপোর্ট রয়েছে, এই মোটামুটি 24,200। এবার দেখুন 24,200 এক্স্যাক্ট পয়েন্ট নয়, আপনি চাইলে এখানটা একটা +-200 পয়েন্ট, মানে এই রেঞ্জটা আপনি মনে রাখুন 24,200 থেকে, কারণ 24,200-তে 200 EMA সাপোর্ট রয়েছে 1 নম্বর, 2 নম্বর হচ্ছে ভ্যালুয়েশন মেট্রিক রয়েছে, এবং 3 নম্বর আপনি যদি এই 24,200 লেভেলটা দেখেন, তাহলে এই লেভেলে মানে আমি যদি এখানে একটা দাগ টেনে দিই, আপনি লক্ষ্য করে দেখবেন যে এই লেভেলে মার্কেট মাল্টিপল টাইম সাপোর্ট নিয়েছে। কখন দেখুন আমি দেখাচ্ছি এখানে দেখুন আগস্ট 2024 এখানে একটা সাপোর্ট, এখানে একটা সাপোর্ট নিয়ে মার্কেট উপরে যাওয়ার চেষ্টা করে, কিন্তু না যেতে পারে, মার্কেট আবার নিচে নেমে আসে, আবার ফাইনালি কিন্তু ব্রেকআউট দিয়ে আবার উপরে চলে যায়। এখানেও একটা সাপোর্ট ভেঙে নিচে নামে, আবার কিন্তু এখানে ব্রেকআউট দেওয়ার চেষ্টা করে, এখান থেকে মার্কেট কিন্তু রিজেকশন পায়। তো রিজেকশনটাই, এই যে রিজেকশনটা ছিল, এই রিজেকশনটাই কিন্তু এখানে মাল্টিপল টাইম আমরা সাপোর্ট নিতে দেখেছি, এখানে একটা সাপোর্ট, এখানে একটা সাপোর্ট, মানে এই যে বক্সটা আমি টানলাম, মানে আপনাকে আরও ক্লিয়ার যদি মেনশন করি, মোটামুটি ওই 24,200 আর নিচের লেভেল ধরুন ওই 23,900, 23,980, 24,000। তো সিম্পল ওয়েতে 24,000 থেকে 24,200 অবধি পয়েন্ট ভ্যালু জোন রয়েছে মার্কেটের মধ্যে, আর মার্কেট খুব কাছাকাছি রয়েছে ভ্যালু জোনের। এবার সোমবার দিন আমরা কি এক্সপেকটেশন রাখতে পারি? সোমবার দিন দেখুন আমি চাইছি মার্কেট একটু পড়ে যাক, মার্কেট যদি পড়ে যায় তাহলে মার্কেট এই ভ্যালু জোনের মধ্যে চলে আসবে এবং আমাদের কিন্তু যে ক্রাইটেরিয়া সেটা ট্রিগার হয়ে যাবে। এবার ব্যাপার হচ্ছে এর নিচে কি যেতে পারে না মার্কেট? দেখুন যেতে চাইলে মার্কেট সব জায়গায় যেতে পারে, কোথায় যেতে পারে, কতটা যেতে পারে প্রেডিক্ট করার কোনো লাভ নেই, যেটা আমরা দেখতে পাচ্ছি সেটাই আমরা বলবো। দেখুন আমাদের ভ্যালুয়েশন মেট্রিক রয়েছে এখানে, তো এখানে মার্কেট আসলে আমরা একটা ফেয়ার ভ্যালু ইনভেস্টমেন্ট করতে পারি। এবার সেটা পরে কমে যেতে পারে, কমে গেলে আরও ভালো, আরও বেটার অপরচুনিটি পাচ্ছেন, আন্ডার ভ্যালুতে পেয়ে যাবেন স্টক। দেখুন আমি বলেছিলাম এটা ডাউ জোন্সের চার্ট, আমি বলেছিলাম ডাউ জোন্সের এই যে লাইনটা দেখতে পাচ্ছেন, এটা দীর্ঘদিন ধরে ডাউ জোন্স কিন্তু রিজেকশন পাচ্ছে। আমি বলেছিলাম যে এইখানে যদি আমরা একটা গ্রিন ক্যান্ডেল দেখি তাহলে একটা বিরাট বড় আমরা আপওয়ার্ডস মোমেন্টাম দেখতে পাবো। তাতে আমরা ডোনাল্ড ট্রাম্প 50%, 20%, 200% কী ট্যারিফ চাপালো ডাজেন্ট ম্যাটার, সব কিছু চেঞ্জ হয়ে যাবে। ধরুন ডোনাল্ড ট্রাম্পের যা মাথা খারাপ হয়ে আছে, মানে এমন পাগল মানুষ, দুদিন পরে দেখলেন একটা মোদির সাথে ছবি তুললো, দিয়ে বললো না ঠিক আছে, মোদি আমার দীর্ঘদিনের ফ্রেন্ড ছিল, তো সব ঠিক আছে। দেখুন ট্যারিফটা যেটা চাপিয়েছে সেটা 27 তারিখ অবধি সময় পেয়েছে, যে 27 তারিখে লাস্ট ডেট দিয়েছে, তো আবার 27 তারিখে গিয়ে বলবে আবার 10 দিন এক্সট্রা নাও, আবার 10 দিন পরে গিয়ে বলবে 20 দিন এক্সট্রা নাও। তো ঠিক আছে, ওর কথাতে এত পাত্তা দেওয়ার দরকার নেই, অত ভ্যালু দেওয়ার দরকার নেই। আমাদের ইন্ডিয়ান অফিসার্সরা দেখছে এই বিষয়ে কী করা যায়, কিন্তু ডাউ জোন্সের চার্টের দিকে বিশেষ নজর রাখুন। ডাউ জোন্স যদি বুলিশ হয়ে যায়, ইন্ডিয়ান মার্কেট বুলিশ হবেই। সবসময় মনে রাখবেন সব থেকে খারাপ সময় তখন ইনভেস্টমেন্টের সব থেকে ভালো সময়। তো এই বিষয়টা একটু নজরে রাখবেন। আর আপনি যদি গোল্ডের চার্ট যদি আমরা অ্যানালাইজ করি, তাহলে দেখবেন গোল্ড এখন অল টাইম হাই চলছে, মানে 1 লাখের কাছাকাছি চলছে। তো যাদের সোনার গয়নাঘাটি রয়েছে বা যাদের গোল্ডে ইনভেস্টমেন্ট রয়েছে, তাদের ইনভেস্টমেন্ট একদম টপে রয়েছে, তাই কংগ্রাচুলেশন তাদেরকে। আর ইউএসডি আইএনআরের যদি সম্পর্ক দেখেন, ইউএসডি এই মুহূর্তে আইএনআর খুব উইক হয়ে গেছে, মানে মার্কেট তার ক্লোজিং সেশনে চলছে 87 রুপিস মোটামুটি চলছে, এখানে আপনি দেখতে পাবেন। তো খুবই বেশি হাই রয়েছে, যদিও কয়েকদিন পড়েছে, কিন্তু তাও মোটামুটি আইএনআর মানে ইউএসডি স্ট্রং হয়ে গেছে, মানে টপে রয়েছে এখন। তো এটা যদি মানে এটা যদি গ্রিন ক্যান্ডেল থাকে, আমি আগেও ডিসকাস করেছি, তো মার্কেটের জন্য সেটা নেগেটিভ। এবার বিষয় হচ্ছে আপনারা যে স্টকসগুলো নিয়ে বলেছেন, সেটা নিয়ে আমি ডিসকাস করার আগে আমরা একটা ডেটা দেখে নিই। দেখুন এর আগে আমরা ডিসকাস করেছিলাম যে বিভিন্ন কোম্পানির রেজাল্ট পাবলিশ করছে, এর দেখুন এখনও পর্যন্ত 1033টা কোম্পানি রেজাল্ট পাবলিশ প্রফিট দেখিয়েছে, 726টা কোম্পানি নেগেটিভ দেখিয়েছে এবং 87টা কোম্পানি নিউট্রাল। আমি ওই জন্য বলছি যে অ্যাভারেজ রেজাল্ট, মানে এমন নয় যে 2:1 হচ্ছে, মানে এখানে 1000টা এখানে 700টা, ঠিক আছে, মানে খুব বেশি রেশিও খুব একটা ভালো নয়, মানে 50-50 হয়ে যাচ্ছে। আর দেখুন অপারেটিং প্রফিট গ্রোথ কত হয়েছে, দেখুন 11% ফান্ডামেন্টাল গ্রোথ, আর এবিটটা 9%, আর এখানে রেভিনিউ গ্রোথ 7%, মানে একদম নেগলেজেবল গ্রোথ, মানে খুব বেশি ভালো নয়। এটা হচ্ছে 10%-এর উপরে, মানে 11%, 12%, ইভেন 15% যদি যেত
তাহলে আমরা বুঝতাম যে মার্কেটের মধ্যে ভালো একটা পোটেন্সিয়াল রয়েছে এবং এই যে ভ্যালু তাকে জাস্টিফাই করতে পারবে। কিন্তু এখন ভ্যালুকে জাস্টিফাই মানে যে মার্কেটের মধ্যে যেই পি রেশিও রয়েছে নিফটির, সেই পি রেশিওকে জাস্টিফাই করতে পারছে না। তো এই কারণে মার্কেট কারেক্ট করছে। শুধু ডোনাল্ড ট্রাম্প রিজন নয়, আপনি খবরের চ্যানেলে শুধু ডোনাল্ড ট্রাম্প শুনতে পাবেন। সব ভুলে যান, ডোনাল্ড ট্রাম্প একমাত্র রিজন নয়। তো চলুন আমরা এবার আপনাদের যে স্টকসগুলো নিয়ে আপনারা ডিসকাস করতে বলেছেন সেটা নিয়ে আমরা একবার ডিসকাস করে দিই। তো দেখুন, আমরা ফার্স্ট যে স্টকটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ওলা ইলেকট্রিক। ওলা ইলেকট্রিক প্রত্যেকের পছন্দের একটা স্টক। অনেকে ওলা স্কুটারও কিনেছে এবং স্কুটারে অনেক কমপ্লেন নিয়েও আপনারা শুনেছেন যে প্রচুর কমপ্লেন একটা ওলা স্কুটার কেনার পরে। যাই হোক, তো ওলা ইলেকট্রিকের স্টকের আমরা ফান্ডামেন্টাল একবার ডিসকাস করি। দেখুন, প্রথমে আমরা চলে যাই কোয়ার্টারলি আর্নিংসের উপর, সবথেকে ইম্পর্টেন্ট প্যারামিটার। আপনারা যদি ফান্ডামেন্টাল অ্যানালিসিস করতে না জানেন তাহলে অবশ্যই আমি এই উইকে একটা ভিডিও দিয়েছি, আমি সেই ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দেবো। আপনারা স্ক্রিনের মধ্যেও দেখতে পাচ্ছেন। এই ভিডিওটা এখনই যান, চেক আউট করে নিন। আমি সেখানে আমার লাইফের লার্নিং আপনার সাথে শেয়ার করেছি যে আমি কীভাবে অ্যাকচুয়ালি স্টকের ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করি, ওখানে ইন ডেপথ নলেজ রয়েছে। তো এই ভিডিওটা দেখার পরে অবশ্যই যান, সেটা আপনি চেক করে নিন। আর যারা এখনও অবধি ইনভেস্টমেন্ট শুরু করেননি, মার্কেটের মধ্যে এখন সেটা সুযোগ দিচ্ছে, তাই যান এখনই। নিচের ডেসক্রিপশনে এবং পিন কমেন্টের মধ্যে অ্যাঞ্জেল ওয়ান লিঙ্ক রয়েছে। আমি পার্সোনালি অ্যাঞ্জেল ওয়ান ইউজ করি, তাই আমি অ্যাঞ্জেল ওয়ান রেকমেন্ড করি আপনাদেরকে। ফ্রিতে উইদাউট এনি এক্সট্রা চার্জেস অ্যাকাউন্ট ওপেন হয়ে যাবে। অ্যাকাউন্টটা ওপেন করে নিন। এবং অনেকে আমাকে বলেন যে অ্যাকাউন্ট ওপেন করে নিচ্ছে কিন্তু পরে ইনভেস্টমেন্ট করবো। দেখুন, ইনভেস্টমেন্ট পরে করলে অ্যাকাউন্ট ওপেন করার দরকার নেই। ইনভেস্টমেন্ট করবেন তবে অ্যাকাউন্ট ওপেন করুন। আমার উদ্দেশ্য আপনাকে ইনভেস্টমেন্ট করানো এবং ফাইন্যান্সিয়ালি ফ্রি বানানো। তাই মিনিমাম 500 টাকা দিয়ে হলেও ইনভেস্টমেন্ট স্টার্ট করুন। তো চলুন ওলা ইলেকট্রিকের কোয়ার্টারলি রেজাল্ট আমরা ডিসকাস করি। দেখুন, এখানে জুন 23 থেকে আমরা কোয়ার্টারলি রেজাল্ট দেখতে পাচ্ছি। এখানে এভরি কোয়ার্টারের রেজাল্ট আছে। একটা প্যাটার্ন আপনি লক্ষ্য করুন। এখানে এটা হচ্ছে সেলস গ্রোথ, আর এর নিচে আছে ইয়ার অন ইয়ার সেলস গ্রোথের পার্সেন্টেজ। এবার দেখুন, জুন 2023 কত সেলস গ্রোথ করেছে? 1200 কোটি টাকা। তারপরে 800 কমে গেল, তারপর আবার হলো 1200, তারপর আবার বাড়লো 1500, বাড়লো, তারপর 1600, বাড়লো। দেখুন, ইয়ার অন ইয়ার 32% গ্রোথ করছে। তারপরে আবার কমে গেল 1200, তারপর আবার কমে গেল 1000, তারপর আবার কমে গেল 600, তারপরে 800। এই ব্যাপারটা লক্ষ্য করলেন। এবার আপনি এখানে দেখুন যে তার নেট প্রফিটের দিকে চলে আসুন। নেট প্রফিট দেখুন মাইনাস, মানে কোম্পানি ডে টু ডে অপারেশনস করার পরে, মানে কোম্পানি তার এত স্কুটার বিক্রি করার পরেও কোম্পানি তার প্রফিট কী হচ্ছে? মাইনাস, মানে লস বুক করছে কোম্পানি। লস মেকিং একটা কোম্পানি। আমি এটা নিয়ে আমার ফান্ডামেন্টাল ভিডিওতেও ডিসকাস করেছি। লস মেকিং কোম্পানিকেও আপনি কীভাবে অ্যানালাইজ করবেন, তো ওটা দেখে নেবেন। ইন ডেপথ অ্যানালাইজ আছে ওর মধ্যে। দেখুন, এরপরে কী আছে? -524 করোড়, তারপরে -376 করোড়, তারপর দেখুন 416, তারপর দেখুন 347। এমনি করে সবগুলো ফিগার দেখুন মাইনাস। আপনি যদি ওলা ইলেকট্রিকের স্টকের মধ্যে যান, সেই স্টকেও গিয়ে দেখবেন যে স্টকের কী অবস্থা, মানে সেই টপ থেকে নিচের দিকে পড়েছে। চার্ট আপনি যদি দেখেন, তো আমি চার্ট দেখাবো না আপনাকে, আপনি নিজেও চেক করে দেখতে পারেন, কোনো প্রয়োজন নেই চার্ট দেখানোর। তো স্টকের আপনি সবসময় মনে রাখবেন, একটা স্টক তখনই বাড়ে, দুটো সিচুয়েশান হতে পারে। হয় তার সেলস বাড়ছে এবং সাথে সাথে প্রফিটও বাড়ছে, কি প্রফিট নর্মাল আছে, প্রফিট একটু বাড়ছে, সেলসও বাড়ছে, তাহলে কোম্পানি বাড়ে, কোম্পানির স্টক প্রাইস বাড়ে। আর আরেকটা ক্ষেত্রে কী হয়, কোম্পানির সেলস প্রত্যেক মাসে মানে প্রত্যেক কোয়ার্টারলি সেলস একই রকম করে, কিন্তু কোম্পানির যে প্রফিট সেটা বাড়ছে, মানে প্রফিট মার্জিন বাড়ছে, তার সেক্ষেত্রেও কিন্তু কোম্পানি স্টক প্রাইস বাড়ে। কিন্তু এক্ষেত্রে দেখুন, আপনি যদি অপারেটিং প্রফিট মার্জিন চেক করেন, দেখুন -80, -50%, মানে সেপ্টেম্বর 2023 মানে যা কোম্পানি তার অ্যাকচুয়ালি প্রোডাকশন করতে খরচা করেছিল তার 50% লস করেছে। 50% লস, মানে আপনি একটা দোকান খুলে 50% লস করছেন প্রত্যেকটা কোয়ার্টারে। তারপর -23%, -20, -12। তো বুঝতেই পারছেন যে কীরকম লেভেলে লস করছে। এবং রিসেন্টলি দুটো কোয়ার্টার যদি চেক করেন, একদম এত বেশি ওলা ইলেকট্রিক নিয়ে কমপ্লেন হয়েছে যে ওলা ইলেকট্রিকের সেলস গ্রোথ বা রেভিনিউ একদম ডাউন, মানে 1000 থেকে ডাইরেক্ট 600, মানে 40% ডাউন হয়ে গেল সেলস গ্রোথ। তো খুবই নেগেটিভ, মানে এখানে দেখতে পাচ্ছেন ইয়ার অন ইয়ার বেসিসে 60% ডাউন হয়ে গেল সেলস গ্রোথ। তো যাই হোক, ওলা ইলেকট্রিকের মানে এই বিষয়টা আমরা যেটা দেখতে পাচ্ছি, অ্যানালাইজ করে যেটা বুঝলাম যে স্টকের রেভিনিউ কমছে, প্রফিটেবিলিটি কমছে, মানে ফান্ডামেন্টালি একটু উইক দেখাচ্ছে এই স্টকটা। তো আপনারা নিজেদের মতো করে ডিসাইড করতে পারেন। দেখুন, অ্যাকর্ডিং টু সেবি গাইডলাইন আমরা কোনো স্টক নিয়ে আপনাকে রেকমেন্ডেশন দিতে পারি না, আর এই সমস্ত স্টকগুলো আমরা স্টাডি পারপাসের জন্য আপনার সাথে ডিসকাস করছি। কোনো কিছু রেকমেন্ডেশন হিসেবে নেবেন না, অনলি ফর স্টাডি পারপাস। এরপরে নেক্সট যে স্টক নিয়ে আমরা আলোচনা করবো সেটা হচ্ছে ইটার্নাল মিনস জোম্যাটো। অনেকেই জোম্যাটো নামটা পপুলার থাকবে, ইটার্নাল নামটা হয়তো জানেন না। জোম্যাটো নিজের নাম চেঞ্জ করেছে, এটা ইটার্নাল দিয়েছে। দেখুন, ওলার যেটা স্টোরি, ইটার্নালের ঠিক উল্টো স্টোরি। আপনি যদি ইটার্নাল স্টকের কোয়ার্টারলি রেজাল্ট চেক করেন, আপনি দেখুন লক্ষ্য করে যে জুনের 22 1400, 1600, 1900, 2000, 2400, 2800, 3200, 35, 42, 4700, 4000, 5000, 5800, 7000 কোটি টাকা,
মানে কন্টিনিউয়াসলি দেখছেন যে গ্রো করে যাচ্ছে। আপনি যদি এবার অপারেটিং প্রফিট মার্জিন দেখেন, দেখুন এই কয়েকটা কোয়ার্টার দেখুন, মানে জুন 22 থেকে আমি দেখাচ্ছি, জুন 22 থেকে দেখুন -22, -19, মাইনাসটা আস্তে আস্তে কমতে লাগলো, মানে আস্তে আস্তে প্রফিটেবিলিটি দিয়ে গেলো। মানে মোটামুটি সেপ্টেম্বর 23 পর্যন্ত আপনি যদি লক্ষ্য করেন তাহলে এটা কিন্তু মাইনাসে অপারেটিং প্রফিট করেছে। মানে অপারেটিং প্রফিট কাকে বলে, যারা জানেন না আমি ইজিলি বলে দিচ্ছি যে আপনি কোম্পানির ডে টু ডে অপারেশনসের পরে কত টাকা প্রফিট করছে। সাপোজ আপনার প্রোডাকশনের খরচা হলো 100 টাকা, এবার আপনি যদি তার উপর 20% প্রফিট মার্জিন রাখেন তাহলে সেটাকে বলা হচ্ছে অপারেটিং প্রফিট। মানে আপনি 120 টাকা সেটা সেল করবেন। এবার সাপোজ আপনার প্রোডাকশন 100 টাকা কিন্তু আপনি সেল করছেন 80 টাকায়, মানে 20% আপনার নেগেটিভ অপারেটিং প্রফিট মার্জিন। এটা কিন্তু শেয়ার মার্কেট খুব ভালো চোখে দেখে না। শেয়ার মার্কেট সবসময় চাই যে প্রফিট করতে হবে। আপনার টাকা যদি আজকে হয়, আপনি তো ইনভেস্টমেন্ট করছেন মানে কোম্পানির মালিক হচ্ছেন, তো আপনার টাকা যখন আপনি ইনভেস্টমেন্ট করবেন তখন কি আপনি লস করবেন না প্রফিট করবেন? তো একই রকমভাবে ভাবুন, কোম্পানির মালিক হিসাবে ভাববেন সবসময়। শেয়ার বাজারে ইনভেস্টমেন্টের সময় নিজেকে মালিক বানাবেন। তো দেখুন এখান থেকে স্টকের আলটিমেটলি রেভিনিউ গ্রোথ তো হচ্ছিল, মানে কাইন্ড অফ ওলার মতো। ওলার যে রেভিনিউ গ্রোথ মোটামুটি স্ট্যাগনেন্ট ছিল, কম হচ্ছিল, আমরা যদি ধরেও নিই যে নর্মাল স্ট্যাগনেন্ট এটুকু, কিন্তু এখানে কি ওলাতে কন্টিনিউয়াসলি আমরা ওলাতে কি দেখলাম যে কন্টিনিউয়াসলি কিন্তু এখানে দেখুন যে নেট প্রফিট নেগেটিভ 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 নেগেটিভ, এখান থেকে পজিটিভ হতে শুরু করে দিল জুন 23 থেকে। মানে জুন 23 থেকে কোম্পানি তার মোড় ঘোরাতে শুরু করলো, কোম্পানি প্রফিটেবল হতে শুরু করলো। ফার্স্ট টাইম কোম্পানি তার নেট প্রফিট 2 কোটি টাকা করলো এবং তারপর 36 crore এবং কন্টিনিউয়াস বেসিসে প্রফিট করছে। আর এখন যদি লক্ষ্য করেন, এখন এই কয়েকটা কোয়ার্টার মানে এই লাস্ট 3টে কোয়ার্টার কোম্পানি একটু প্রফিট কমে গেছে। মানে আপনি যদি অপারেটিং প্রফিটেও লক্ষ্য করেন তা দেখবেন অপারেটিং প্রফিট আপনি দেখছেন যে এখানে 2% করে ছিল, এটা 3%, মানে 5% থেকে 3%, 1%, 2%, মানে কোম্পানি খুবই কম প্রফিট মার্জিনে কোম্পানি অপারেট করছে। আর আপনি যদি এটার শেয়ার হোল্ডিং প্যাটার্ন লক্ষ্য করেন, শেয়ার হোল্ডিং প্যাটার্নের মধ্যে একটা জিনিস আপনি লক্ষ্য করবেন, আপনাকে বিভিন্ন লোকে বিভিন্ন জিনিস বোঝাবে। দেখুন আপনাকে বলবে যে আপনি দেখুন যে প্রোমোটারের কাছ থেকে শেয়ার বেরিয়ে কোথায় যাচ্ছে, প্রোমোটারের কাছ থেকে শেয়ার কমছে কিনা। আমি বলবো যে এসব দেখার দরকার নেই। প্রোমোটারের কাছ থেকে সাপোজ যেমন আপনি দেখবেন এখানে ইয়ারলি বেসে প্রোমোটারের কাছ থেকে যে শেয়ার ছিল, মানে দেখুন 54, মানে এখানে 10% এখানে বেরাচ্ছে, 55 থেকে কমেছে প্রোমোটারের কাছ থেকে, কিন্তু সেটা কমে কার কাছে গিয়েছে? এফআইআর কাছে গেছে। দেখুন এফআইআর শেয়ার হোল্ডিং প্যাটার্ন বেড়েছে আর ডিআইআর কাছে একটু গেছে। আর দেখুন পাবলিক শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখুন 2.9 থেকে বেড়ে 5.9 হচ্ছে, মানে মাত্র 3% বেড়েছে, এমন কিছু এফেক্ট ফেলবে না। এবার আপনি যদি ওলা শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখেন, ওলা দেখতে পাবেন যে এখানে শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখুন প্রোমোটারের শেয়ার হোল্ডিং প্যাটার্ন সেম রয়েছে, কিন্তু পাবলিক শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখুন যে 52, 53, 50, মানে 50%-এর উপরে পাবলিকরা হোল্ড করছে। যে কোম্পানির শেয়ার হোল্ডিং প্যাটার্নের মধ্যে সবথেকে বেশি ওনারশিপ পাবলিকরা রাখে, সে কোম্পানি ভালো প্রফিট গ্রোথ করতে পারে না বা ফিউচার আর্নিংস করতে পারে। আর স্টক প্রাইসের মতো নর্মালি আমরা সেটারই এফেক্ট দেখতে পারি। দেখুন আমি আবারও বলছি, আমি রেকমেন্ডেশন দিচ্ছি না, শুধু স্টাডি পারপাসের জন্য আপনারাও নিজেরা এইভাবে স্টাডি করুন। তো সবসময় নজর রাখবেন যে পাবলিকের কাছে কি শেয়ার হোল্ডিং বাড়ছে। দেখুন বাড়তে পারে, বাড়া কমা হয় কম বেশি, কিন্তু সাপোজ দেখুন 5 থেকে 50% চলে গেল, তাহলে খারাপ। আর যদি দেখেন যে না ওই 5 থেকে 8%, 9% গেছে, এমন কিছু খারাপ নয়। আপনি শুধু দেখুন যে প্রোমোটারের কাছ থেকে গিয়ে এফআইআর কিনতে পারে। সাপোজ কোনো একটা প্রোমোটার তার কোম্পানিকে বড় করার জন্য সে বিদেশ থেকে টাকা তুললো, এটা যাবে এফআইআর কাছে। তো এফআইআর কাছে গেলে এমন কিছু প্রবলেম নয়, ডিআইআর কাছে গেলে এমন কিছু প্রবলেম নয়। মিউচুয়াল ফান্ড হাউসরা ডিআইআর মধ্যে পড়ে, তো বেশিরভাগ ডিআইআই যারা হোল্ড করে স্টককে তারা লং টার্মের জন্যই হোল্ড করে, এটা প্রবলেমেটিক নয়। ঠিক আছে, তো আশা করছি বোঝাতে পারলাম ইন্টারনাল স্টোরিও ওলার স্টোরিও। এবার নেক্সট আমরা যে স্টক নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে টাটা মোটরস। টাটা মোটরসেও আমরা কোয়ার্টারলি আর্নিংসে চলে যাবো, কোয়ার্টারলি রেভিনিউ। দেখুন একটা প্যাটার্ন লক্ষ্য করুন। দেখুন টাটা মোটরসে আমরা মার্চে 2022 থেকে দেখছি, দেখুন 78,000 কোটি, 71,000 কোটি, 79, 88, 1,05,000, 1,02,000, 1,05,000, 1,10,000, 1,19,000। ঠিক আছে, এগুলো বাড়ছিল, এই পর্যন্ত বাড়লো। এরপরে দেখুন কমতে লাগলো, এখান থেকে দেখুন 1,08,000, 1,01,000, 1,12,000, 1,19,000, মানে আলটিমেটলি এই লেভেল থেকে লক্ষ্য করুন 1,10,000, 1,19,000, মানে এই মোটামুটি 1, 2, 3, 4, 5, 6, 7টা কোয়ার্টার, এই 7টা কোয়ার্টার কিন্তু সেলস ওই স্ট্যাগনেন্ট, যেমন সেল হয় তেমনই। আর আপনি যদি প্রফিট দেখেন আগের থেকে মাইনাসে প্রফিট করছিল, সেটা কিন্তু প্লাসে হলো, প্লাস হতে হতে সেটা 17,000 কোটি, মানে মার্চ 2024-এ 17,000 কোটি টাকায় অবধি পৌঁছে গেল। তারপরে দেখুন কীরকম সাবসিকুয়েন্টলি প্রফিট ফল করলো। দেখুন জুন 2024 থেকে 17,000 কোটি টাকার প্রফিট থেকে সেটা কমে হলো 5,000, 3,000, 5,000, 8,000, মানে কতটা পরিমাণ ফল করলো প্রফিট। আর আপনি যদি অপারেটিং প্রফিট মার্জিনও চেক করেন, অপারেটিং প্রফিট মার্জিনও 15 থেকে 12, 11, 14, তো 12, 11, 14-র মধ্যে রয়েছে। আর ওভারঅল প্রফিট কিন্তু খুব বেশি ফল করে গেছে। তো
তো যেটা কিন্তু খুব একটা ভালো সাইন নয় বা কোম্পানির মধ্যে উইকনেসের সাইন আমাদেরকে শো করে। আর আপনি যদি এখানে শেয়ার হোল্ডিং প্যাটার্ন চেক করেন, তো শেয়ার হোল্ডিং প্যাটার্ন এর কিছু একটা খুব একটা খারাপ নয়। শেয়ার হোল্ডিং প্যাটার্ন 42% প্রোমোটারের কাছে রয়েছে, এফআইডিআই এর কাছে 17%, এখানেও 17%, আর পাবলিকদের কাছে রয়েছে এই 23%। দেখুন এটা কিন্তু একটা ভালো সাইনও। এবার ব্যাপার হচ্ছে কোম্পানির আপনি যদি লক্ষ্য করেন তার স্টক প্রাইসের মধ্যেও দেখবেন যে জুনের পর থেকে মোটামুটি স্টক প্রাইস মানে জুন 2024-এর পর থেকে স্টক প্রাইস ডাউন হয়ে গেছিলো। কেন? প্রফিট ইনস্ট্যান্টলি মানে প্রায় 70%-এর কাছে প্রফিট ডাউন হয়ে গেছে এখানে। তো জুন কোয়ার্টারে 70% প্রফিট ডাউন, তাহলে আলটিমেটলি স্টক প্রাইসের উপরে ইম্প্যাক্ট আমরা দেখতে পারি। এবার আপনি এমন একটা কোম্পানি দেখলেন যার প্রফিটও ডাউন রয়েছে বা স্ট্যাগন্যান্ট চলছে, একটা টাইম ডাউন হয়ে গেছিলো সেই লেভেলে রয়েছে, আর সেলসও একটা টাইম ডাউন হয়েছিল সেই লেভেলে রয়েছে কিংবা স্ট্যাগন্যান্ট চলছে। শেয়ার মার্কেট না খুব বেশি ফাস্ট মুভিং। আপনি যদি মুভ করেন মানে আপনার স্টক প্রাইস তখনই মুভ করবে যখন আপনার ফান্ডামেন্টালি রেভিনিউ বাড়বে বা প্রফিট বাড়বে বা কিছু না কিছু বাড়বে, বাড়তে হতে হবে, গ্রো করতে হবে। গ্রো না করলে স্টক প্রাইসও স্ট্যাগন্যান্ট থাকবে কিংবা কন্টিনিউয়াসলি ফল করবে, আপনাকে মার্কেট ভ্যালুয়েশন দেবেই না। কিন্তু যদি আপনার আলটিমেটলি ফান্ডামেন্টাল ভালো হয়, রেভিনিউ প্রফিট এগুলো সব বাড়তে লাগে, তাহলে আপনি সেই স্টক প্রাইসকেও স্কাই রকেট যেতে দেখতে পারেন। এবার যারা হোল্ড করছেন এই স্টক তারা আবার নজর রাখুন যে কেমনভাবে কোম্পানি তার সেলস গ্রোথ বাড়াচ্ছে কিনা, প্রফিট বাড়াতে পারছে কিনা। দেখুন মার্চে পিক প্রফিট করেছিল 17,000 কোটি টাকা। এবার দেখুন নর্মালি 7,000-8,000 কোটি টাকার প্রফিট করে, সেখানে আবার পৌঁছেছে প্রফিটের লেভেল। আপনি দেখুন যে এখান থেকে আবার প্রফিটটা কনসিস্টেন্টলি গ্রো করছে কিনা, 2-3 কোয়ার্টার আরও নজর দিন কীরকম গ্রো করছে। গ্রো যদি করে তাহলে বুঝতে হবে ফান্ডামেন্টাল স্ট্রং হচ্ছে কোম্পানির। এবার আমরা নেক্সট স্টকে চলে যাবো সিডিএসএল। সিডিএসএল সবার পছন্দের একটা স্টক, বহুদিন বহু মানুষকে মানে মাল্টি ব্যাগার রিটার্ন দিয়েছে। কিন্তু এই মুহূর্তে সিডিএসএল এর স্টোরি কী হচ্ছে চলুন কোয়ার্টারলি আর্নিংসে দেখে নিই। জুনে দেখুন 140, 149, 141, 125 মানে স্ট্যাগন্যান্ট। এবার বাড়লো 150, 200, 210 মানে জুন 2023 থেকে বাড়তে লাগলো, কিন্তু 207, 210, 214 কন্টিনিউয়াসলি সেপ্টেম্বর 2024 অবধি বাড়লো। আবার দেখুন ডিসেম্বর থেকে ডাউন হতে লাগলো। আপনি এখানেও লক্ষ্য করুন প্রফিট দেখুন, প্রফিট কন্টিনিউয়াসলি বাড়ছে। কত দূর অবধি বাড়লো? জুন সেপ্টেম্বর অবধি বাড়লো। দেখুন ডিসেম্বর থেকে প্রফিট কিন্তু ডাউন হতে শুরু করে দিল। আপনি যদি স্টক প্রাইসের মধ্যে চেক করেন ওই সেপ্টেম্বর ডিসেম্বর থেকে কিন্তু স্টক প্রাইসও ফল করলো। আর যদি আপনি শেয়ার হোল্ডিং প্যাটার্ন চেক করেন তাহলে দেখতে পাবেন যে কোম্পানির ইয়ারলি বেসিসে দেখুন 24 থেকে শেয়ার হোল্ডিং প্যাটার্ন কমে কত হয়েছে 15%। মানে এটা হচ্ছে সেবি গাইডলাইন যে মিনিমাম প্রোমোটারকে 15% রাখতেই হবে, তো মিনিমামটাই রেখেছে, এর থেকে বেশি কিন্তু শেয়ার হোল্ডিং নেই, খুব কমই শেয়ার হোল্ডিং। মানে এটা নর্মালি খুব একটা ভালো সাইন যে বলা যাবে তাও নয়। শেয়ার হোল্ডিং প্যাটার্ন স্টক মার্কেট মিটিগেট করে দেবে, মানে স্টক মার্কেট ভুলে যাবে যদি আপনার সেলস প্রফিট এগুলো বাড়তে থাকে। তো এটার দিকে বিশেষ নজর দিতে হবে। আর আপনি যদি পাবলিক শেয়ার হোল্ডিং দেখেন না, 2018-তে 25% ছিল, এটা বাড়তে বাড়তে এই মুহূর্তে 57% চলে গেছে পাবলিকদের কাছে। তো পাবলিকদের কাছে খুব বেশি পপুলার। আর আমরা নর্মালি দেখেছি যে কোনো স্টকের মধ্যে যদি রিটেল ইনভেস্টাররা বেশি পার্টিসিপেট করে তাই সেই স্টক প্রাইস খুব একটা বাড়ে না বা স্ট্যাগন্যান্ট থাকে বা ফল দেখতে পারি। যেমন ইয়েস ব্যাংকের ক্ষেত্রে আপনারা দেখেছেন এরকম ভুরি এক্সাম্পল আপনারা দেখেছেন, যখন কোম্পানি ফল করে তখন রিটেল ইনভেস্টাররা এন্ট্রি নেয়। রিটেল ইনভেস্টাররা কিন্তু স্ট্রং হ্যান্ড নয়, মনে রাখবেন। প্রোমোটার, এফআইআই বা ডিআইদের কাছে বেশি পার্সেন্টেজ বা মেজরিটি পার্সেন্টেজ শেয়ার থাকাটা আবশ্যক। যদি থাকে তাহলে কোম্পানির মধ্যে বুঝতে হবে যে কোম্পানিটা স্ট্রং রয়েছে। এবার দেখুন এটাকে মিটিগেট করা যাবে, দেখতে হবে যে রেভিনিউ বাড়ছে কিনা, প্রফিট বাড়ছে কিনা। আর নেক্সট অ্যান্ড ফাইনাল যে স্টক নিয়ে ডিসকাস করবো সেটা হচ্ছে ইন্ডিয়ান রেলওয়ে ফাইন্যান্স কর্পোরেশন, IRFC। প্রচুর মানুষ এই স্টকের মধ্যে ইনভেস্টমেন্ট করে আছে এবং এই স্টকের প্রাইস প্রচুর ফল করেছে। আর আমরা যদি এই স্টকের এই মুহূর্তে কোয়ার্টারলি রিপোর্ট দেখি তাহলে দেখবো 5,600 জুন 2022 থেকে দেখছি 6,000, 6,100, 6,700, 6,700, 6,400, 6,700, 6,900, 6,400, 6,900। আপনি যদি এখানে লক্ষ্য করেন এই মোটামুটি ডিসেম্বর 2022 থেকে শুরু করে একদম জুন 2025 কোম্পানির সেলস স্ট্যাগন্যান্ট, ওই 6,200 থেকে 6,900, কিছুই নেই। মানে এতগুলো কোয়ার্টার, মানে এই মোটামুটি 3 বছর ধরে সেরকম সেলস বাড়েইনি। আর আপনি যদি নেট প্রফিট চেক করেন তাহলে দেখবেন 1600, 1700, 1600, 1200। এখান থেকে দেখুন 1200 একটু কমে গেল, 1500 বাড়লো, 1500, 1500, 1700, 1500, 1600, 1600, 1600, 1700। এবার আপনি দেখুন যে এই যে লেভেলটা আপনি যদি দেখতে পাচ্ছেন সেটা দেখুন স্ট্যাগন্যান্ট। তো স্ট্যাগন্যান্ট কোম্পানির স্টক প্রাইসও স্ট্যাগন্যান্ট, স্টক প্রাইসও ফল করেছে এবং স্ট্যাগন্যান্ট রয়েছে। আমি কি বলেছিলাম যে শেয়ার মার্কেট কোনো না কোনো জিনিস বাড়তে হবে, তবেই মার্কেট আপনাকে ভ্যালু দেবে। হয় রেভিনিউ বাড়াও, প্রফিটকে নর্মাল রাখো, প্রফিটকে একটু একটু বাড়াতেই হবে কিন্তু রেভিনিউকে ওভারঅল বাড়াতে হবে। কোনো একটা জিনিস একটা স্লো বাড়বে আর একটা ফাস্ট বাড়বে, বাড়তেই হবে। না বাড়লে আপনি স্টক প্রাইসের মধ্যে আজকে যেটা IRFCতে দেখতে পাচ্ছেন সেটাই আপনি দেখতে পাবেন। যারা লং টার্মের জন্য স্টক হোল্ড করেন তারা প্রফিট অ্যান্ড লসে আসুন। প্রফিট অ্যান্ড লসে যদি চেক করেন তাহলে দেখুন 2014 থেকে কন্টিনিউয়াসলি এটা বাড়ছে, মানে 10 বছরের রেভিনিউ প্রায় 5 গুণ করে নিয়েছে।
আর আপনি যদি প্রফিট চেক করেন যে নেট প্রফিট, এখানে 700 কোটি টাকার প্রফিট করতে এটা বেড়ে 6000 কোটি টাকা হয়েছে, তো প্রফিটে বাড়িয়েছে। তো ব্যাপার হচ্ছে এখন কোয়ার্টারলি ক্ষেত্রে মানে এখন শর্ট টার্ম বেসিসে বা মিডিয়াম টার্ম বেসিসে স্টকটা ভালো পারফর্ম করছে না লাস্ট 2-3 বছর আপনারা যেটা দেখলেন, কিন্তু লং টার্মে আমরা দেখতে পাচ্ছি স্টক রেগুলার বেসিসে গ্রো করছে। তো প্রবলেম এটাই যে লং টার্মে যখন আমরা এরকম গ্রো করতে দেখতে পারি তখন কোম্পানির স্টক প্রাইসে অনেক টাইম লাগিয়ে দেয় আপনার স্টক প্রাইস বাড়তে। আর শর্ট টার্ম বেসিসে যদি কোম্পানির রেভিনিউ ইনক্রিজ করে তাহলে কোম্পানির স্টক প্রাইসে আমরা ইমিডিয়েট রিয়াকশন দেখতে পারি, মানে ইমিডিয়েটলি দেখবেন যে 20%, 30%, 40% অব্দি প্রফিট আপনি সেখানে দেখতে পাবেন স্টকের মধ্যে। তো যাই হোক, আজকে আমরা এই 5টা স্টক নিয়ে ডিসকাস করলাম। আজকের আলোচনা আপনার কেমন লাগলো সেটা জানাবেন। আর যারা এখনও পর্যন্ত অ্যাঞ্জেল ওয়ানে অ্যাকাউন্ট ওপেন করেননি, ইনভেস্টমেন্ট করেননি, তাদেরকে বলবো যে মার্কেট খুব ভালো লেভেলে রয়েছে। এই আমরা যে 24,200 লেভেলটা ডিসকাস করলাম এখনই, যে মোটামুটি মার্কেট তার 200 EM এর কাছাকাছি রয়েছে, এর খুব কাছেই কিন্তু রয়েছে। আপনারা এখন চাইলে এই লেভেলে ছোট্ট লামসাম, ছোট্ট SIP অ্যামাউন্ট বাড়াতে পারেন। এবার লামসাম করার একটা প্রসেস রয়েছে। লামসাম আপনি চাইলে স্মল অ্যামাউন্টটা বাড়াতে পারেন। যেমন ধরুন প্রত্যেক মাসে আপনি ইনভেস্টমেন্ট করছে 5,000, এই সময় সেটা SIP অ্যামাউন্টটা করে দেন 10,000, এবং এই SIP আপনি অ্যাঞ্জেল ওয়ানের থ্রুতে ডেসক্রিপশন আর পিন কমেন্টে অ্যাকাউন্ট ওপেন করে নিতে পারেন। একদম ফ্রিতে অ্যাকাউন্ট ওপেন হয়ে যাবে এবং সেখান থেকে আপনি ডাইরেক্ট স্টক অ্যানালিসিস করতে পারেন, চার্ট দেখতে পারেন, SIP করতে পারেন, মিউচুয়াল ফান্ডের মধ্যে, স্টকের মধ্যেও SIP করতে পারেন। আর আপনি চাইলে গোল্ড বন্ডের মধ্যেও ইনভেস্টমেন্ট এখানে করতে পারেন। আপনি যেরকম খুশি ইনভেস্টমেন্ট এই অ্যাঞ্জেল ওয়ান অ্যাপের থ্রুতে করতে পারেন। দেখুন, আমি সবসময় বলি মিনিমাম 500 টাকা দিয়ে হলেও ইনভেস্টমেন্ট শুরু করুন। আর যদি আপনি ইনভেস্টমেন্ট শুরু না করেন তাহলে আপনার হ্যাবিট ক্রিয়েট কখনোই হবে না। আর ইনভেস্টমেন্ট শুরু করবেন তবে আপনার হ্যাবিট ক্রিয়েট হবে এবং এই হ্যাবিটই আপনাকে লং টার্মে ওয়েলথি বানাবে। আর আজকের ভিডিও থেকে আমি যদি আপনার লাইফে একটু হলেও ভ্যালু অ্যাডিশন করতে পারি, অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করে যাবেন এবং নিজের ফ্রেন্ডস আর ফ্যামিলিকেও শেয়ার করে দেবেন, এবং ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। অনেক ধন্যবাদ।